এই যে পুরানো বাড়িটা, তো মুখার্জিদের, যেটাকে আপনি ছোট বাড়ি বলছেন, হুম। তো এর একটা মর্মান্তিক ইতিহাস তো জানতে পারলাম। খুব দুঃখজনক ঘটনা। যাই হোক, তো এই বাড়ি এখন বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একজন থাকে। একজন থাকে মানে আসে সব এদের যখন কেউ কারোর বিয়ে পৈতে বা অন্নপ্রাশন হয় তখন এখানে একটা অনুষ্ঠানটা করে, তখন সবাই আসে। সবাই আসে। মানে এদের যে বংশধর নাই তা নয়, বংশধর এই যেখানে সেখানে সিটি আছে, কলকাতায় আছে, হ্যাঁ, সে তো বর্ধমানে ঠিক, আছে। কিন্তু এই বাড়ি বাসোপযোগী নয়। গরমের দিন হ্যাঁ রাত্রি তখন ওই 9:30-10টা বাজবে। আমি শুধু ওই মাদুরটা নিয়ে সে চাদর নিয়ে পরে উঠে গেলেন। হ্যাঁ উপরে উঠে গিয়ে মাদুরটা পাতলাম, পেতে আমি চুপচাপ বসে আছি, কিন্তু বসার পর একটু শোলাম। শোয়ার পর একটা বিরাট আওয়াজ উঠলো। ওই যে নাকুজের নাম গাছ, আম গাছটা আছে না, ঝড়ের মতন আওয়াজ না? ঝড়ের মতন একদম দুম করে একদম। আমার তার এই বাঁদর এসছে রে। ডাল ভেঙে মনে হ্যাঁ, হয় পড়লো নাকি? বাঁদরগুলো কিন্তু খুব জ্বালা আরম্ভ করেছে। তো ঠিক এই যে গার্নিশটা আছে ওইখানে, আমি ওইখানটায় বসে আর এই গার্নিশটার কাছে পুরো একদম এসে পড়ে দেখলাম 4টি হাত তার। হ্যাঁ হুম। আর বিভক্ত চোখগুলো কিন্তু আগুনের মতো জ্বলছে তার। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের গ্রাম আমাদের নদী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাছে ধবনী গ্রামের ধবনী গ্রামকে আপনাদের সামনে তুলে ধরব। সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই গ্রাম ধবনী। এবং প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের গ্রাম আমাদের নদী ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় স্মৃতিবিজড়িত ইতিহাস সমৃদ্ধ গ্রাম ধবনী। পুরো গ্রাম আমি পরিক্রমা করেছিলাম সাধক কবির বর্তমান বংশধর গণেশ মুখোপাধ্যায়ের সাথে। আপনার পেছনে দেখতে পাচ্ছি সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত রাধা বল্লভ মন্দির। কত বছর হলো এই মন্দির? এইটা 200-250 বছর হবে আর কি। কারণ এইটা কণ্ঠমাসের লাস্ট মানে অবস্থায় এটা হয়েছে, যেমন ইচ্ছা মৃত্যুতে যাবে তার ওই কয়েক বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দির অযোধ্যা বনকাঠি কালিকাপুরের জমিদার বাড়ি থেকে এই মন্দির এই রাধাবল্লভজি এসেছেন আর কি। হ্যাঁ, ওখানে স্বপ্নাদেশ পায়, কণ্ঠমাসাকে স্বপ্ন দেয় এই রাধাবল্লভ, তারপর ওখানে যায়, এরপরে ওই মূর্তি দুটিকে নিয়ে আসে এখানে প্রতিষ্ঠা করে। সাধক কবির জন্মভিটে ভালো করে দেখে নেওয়ার পরে আমরা যাব ধবনী গ্রাম দেখতে। চলুন একদম কালী মন্দিরের দিকে আমরা যাই। এইটা দুর্গা বাড়ি। এটা দুর্গা মন্দির। আচ্ছা, এই দুর্গোৎসব কবে থেকে চালু হয়েছিল? এটাকে উনিই চালু করেছিলেন? হ্যাঁ, প্রথমে কালী আসে, তারপর পরবর্তীকালে দুর্গাটা হয়। হ্যাঁ, দুর্গা কালী কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হবে না কেন? তখন এই দুর্গা। দুর্গা পূজার প্রচলন কি উনিই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বেশ, মানে মুখুর্জিরা সবাই মিলেই করেছে, কিন্তু কালী কণ্ঠমাসায় করেছিল। তারপরে কালী পুজো হতে হতে, কেন দুর্গা পুজো হবে না, সেই বেশ, জন্য চলুন দুর্গা কালী মন্দিরটা পুজোটা। দেখি, চলুন।
এই যে দেখছেন মা কালী, এই মা কালী কন্ট্রোমাস্টার যখন ছোট ছিল তখন উনি ছোট মানে উনি গান করে করে বেড়াতেন বিভিন্ন জায়গায়। তখন ও পাড়ার ব্যানার্জি পাড়ার যে মা কালী আছে সেই মা কালী স্বপ্ন দেয় যে আমাকে নিয়েছ, আমাকে কেউ বুঝছে না, কেউ আমার অনাদর অবস্থায় পড়ে আছি, অনাদর অবস্থায় পড়ে আছি, আমাকে কেউ পূজা অর্চনা করছে না, তো আমাকে নিয়েছ, মা কালী স্বপ্ন দেয়। তখন মা কালী বলে যে এরকম ব্যাপার, কণ্ঠমশাই বলে স্বপ্নের মধ্যে যে মা তুমি যে আসতে চাইছো, আমি বিভিন্ন জায়গায় গান করে বেড়াই, কখন পুজবো? তখন বলছে না মা কালী আমি যাব। এবং তার বাপ জেঠা কাকাদিকে বললো যে এরকম মা কালী আসতে চাইছে। তখন ওরা বললো যে না কোনো অসুবিধা নেই, আমরা মানে মন্দির তৈরি করে দিচ্ছি, মা কালী আসতে চাইছে আসুক, আমরা প্রতিষ্ঠা করব। সেই কণ্ঠমশাই মা কালীকে প্রতিষ্ঠা করলো। এবং কণ্ঠমশাই কিন্তু নিজে বুঝতো না, কিন্তু মা কালীর পুজোতে ওই কোণে চুপচাপ বসে থাকতেন কণ্ঠমশাই। তারপর লাস্টে একটু প্রসাদ খেয়ে প্রবাসে চলে যেতেন, মানে গান করতে চলে যেতেন। আচ্ছা, হ্যাঁ। এই যে গোপালের যে ব্যাপারটা সেটা একটুখানি বলে দেন, গোপাল এই যে যে একটা অলৌকিক ব্যাপার ছিল, হ্যাঁ অলৌকিক ব্যাপার তো ছিলই। সেই গোপালটা একটু তুলে দেখেন না। এই তো এই যে গোপাল, এই যে হাত দোকানে এই যে গোপাল, বেশ। ওই গোপাল ওই ওদেরই বংশের একজনা, কণ্ঠমাসের বংশের একজনা, মানে বামাচরণ কণ্ঠমাসের বাবা ছিল তো তান্ত্রিক, মা কালীকে নিয়েই পড়ে থাকতো, একরকম সাধক উনি। তো উনি ওই একটা ছেলেকে বা নাতিকে তুলে নিয়ে যে ওখানে আত্মটা পুঁতে দিত ওই শ্মশানের ধারে নদীতে বালিতে। তখন ছেলেটা খেলতো, সাধনা করতো। তারপর হঠাৎ একদিন ওর মা জানতে পারে, কণ্ঠমাসের মা সরস্বতী দেবী জানতে পারে যে ছেলেকে এরকম নিয়ে যায়, অর্ধেকটা পুঁতে দেয় আর খেলা করে ও সাধনা করে। তখন আর দেয় না। তখন ওইভাবে দেখছে না দিল নেওয়া দিল, আমি কাজ সাধনা করব। তখন ওই সাধনা করতে যায়, তখন দেখছে ছেলেটি কুল গাছ থেকে কুল খাচ্ছে। একটি ছেলে, ওই রকমই ছেলে। তখন হাত দেয়, পিতল হয়ে যায়। তখন এনে পড়ে ওই প্রথমে গোপালকে ওই কলম ওই ছেলেটি গোপাল হয়ে গেছিল। ওই ছেলেটি গোপাল হয়। হ্যাঁ, এইরকম অবস্থা। আর নাম হয় নোনাগালা। যেহেতু নুনু ছেলে, তখন ছোট ছেলেকে তখনকার দিনে নুনুই বলতো, নুনু ছেলে, সে নুনুকে, আমার নুনুকে গেড়ে দিই মানে পুঁতে দিবি, সেই জন্যে নোনাগালা নাম হয়। গেড়ে দিয়ে এরকম করে, সেই জন্য নোনাগালা নাম হয়েছে, ওই শ্মশানটির নাম হয়েছে নোনাগালা। হ্যাঁ, আচ্ছা, কোন নদীর ধারে যে, হ্যাঁ ওই শ্মশান, কাছেই তো শ্মশানটি। হ্যাঁ কাছেই শ্মশান। আচ্ছা, এই যে দুর্গা মন্দিরে এখানে যে রাখা আছে দেখতে পাচ্ছি কচু পাতা সম্ভবত, এটা কি ব্যাপার বলুন তো? আজকে ধরুন পঞ্চমী, তো নাগ পঞ্চমী, তো এটা মা মনসার পালন আর কি। মা মনসার ওই যে শাক শাক কচু পাতা ওইসব দিয়ে ঢাকা, ঠাকুর ঘরে দিতে হয় আর কি। হ্যাঁ, সিঁদুর সিঁদুর দিয়ে দিতে হয়। আর তারপরে ঠাকুরকে দিয়ে ওই মা মনসার পালনে তারপরে শাক খায় আর কি, এইটাই নিয়ম। চলুন ধবনী গ্রামটা একটু আমরা প্রদক্ষিণ করতে যাব।
এইটা দেখুন, এই ধারটা মুখার্জি, আর মুখার্জির মধ্যে কিছু চ্যাটার্জি আছে। আমাদের মুখার্জি পাড়া আর ব্যানার্জি পাড়া হচ্ছে মেন। এই ধারটা মুখার্জি পাড়া, এই ধারটা ব্যানার্জি পাড়া। হ্যাঁ, তারপরে আছে গহলা, গয়লা, তারপরে আছে সুঁড়ি, তারপরে আছে হাজরা বা হাড়ি যাকে বলে ওইগুলো। কিন্তু আমাদের গ্রামটা মানে এক একটা কাস্টের লোক, এক একটা জাতির লোক আলাদা আলাদা করে বসবাস করে। যেমন এই ধারটা লাপিত, হ্যাঁ, লাপিতরা এই ধমনী গ্রামের লোকরা এনেছিল লাপিত দিকে, জমি জায়গা দিয়ে দিয়ে। তখনকার দিনে লাপিতের দরকার হতো তো, মাল কামানো বা এই কামানো, হ্যাঁ, সেই জন্যে লাপিত। তারপরে আছে ওই ধারটা ব্যানার্জি, ব্যানার্জির পর গহলা, তারপরে আছে সুঁড়ি, তারপরে আছে হাড়ি বাউরি। তাহলে মানে মূলত ব্রাহ্মণ প্রধান গ্রাম। হ্যাঁ, ব্রাহ্মণ প্রধান গ্রাম। আর এটি কি আছে, এই যে মন্দির মতন দেখতে পাচ্ছি ছোট? এটা একটা মন্দির ছিল, বন্যার বছরে এটা ভেঙে গেছে। এটা মন্দির ছিল তো, এখানে যে মন্দিরটা প্রতিষ্ঠা করে তার কেউ নাই আর কি। হ্যাঁ, বুড়ি প্রতিষ্ঠা করেছিল। তো কণ্ঠমাসাকে বলেছিল যে এই পুজো করার জন্য। আমি কখন পুজো করব, শিব পুজো করব, আমি তো গান করে করে বেড়াই। তবে এই যে মন্দির প্রতিষ্ঠা করলে কেউ যদি না ইয়ে করে, এমনি শুধু একটু জল দিলেও হবে, বা বেলপাতা দিলেও। ব্যানার্জি পাড়া। এখন কেউ নেই, সব চলে গেছে বিভিন্ন কাজের ইয়েতে চলে গেছে। চলুন, আমাদের বাঁ পাশেই একটা মন্দির আছে বেশ বড়, দেখতে পাচ্ছি। মন্দিরের চূড়াটা, এই যে মন্দির। চলুন আমরা মন্দিরের সামনেটা যাবো কিছুটা। এইটা হচ্ছে গোবিন্দ মন্দির। এইটা হচ্ছে গোবিন্দ মন্দির, যে ঠাকুর জয় দেবে 1 বছর থাকে, 1 বছর এই ধবনীতে থাকে, রাধা গোবিন্দ এই বিগ্রহ। আর তার পাশে রয়েছে দুর্গা মন্দির। হ্যাঁ, তার পাশে হচ্ছে দুর্গা পুজোও হয়, ব্যানার্জি পাড়া দুর্গা পুজো। এটাও খুব জমকালো করে হয়। আচ্ছা, একটু এইখানেই জিজ্ঞাসা করি আপনাকে, যে এই যে ধবনী গ্রামটা কত বছরের পুরনো, এবং ধরুন সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় স্মৃতি বিজড়িত একটা ইতিহাস আছে এই গ্রামের, তো একটুখানি বলুন 2-4 লাইনে এই গ্রামটার ইতিহাস সম্পর্কে 2-4 লাইনে একটুখানি বলুন। এই গ্রাম যে কবে এসেছিল আমরা ঠিক বলতে পারবো না, তবে অনুমানিক 800 বছর আগে এসেছিল। কারণ আমরাই দেখেছিলাম প্রথমে গ্রামটা নাকি বসবাস করতো নদীর তীরে। হ্যাঁ, ওই নদীর ধারে, নদীর তীরে তখনকার দিনে গ্রাম বসতি স্থাপনা করতো তো, নদীর জল পান করতো, নদীর জলে খেত, কোন নদীর তীরে। তো সেখানেও আমি দেখেছি যে একটা পুকুরের মতন ছিল, সেখানে ঘাট বাঁধানো ছিল। তারপর মাটির হাঁড়ি হোলা ভাঙা পড়ে থাকতো। তো কোনো কারণে, বন্যার কারণে হোক আর এই কারণে হোক, এই ধারে উঠে চলে আসে। আর এই ধারটা তখন জঙ্গলে পরিপূর্ণ ছিল, জঙ্গল কাটা হয়। আর এক কাপালিক বাস করতো এই জঙ্গলে, আর বর্গিরা থাকতো। তো সেইখানে এক কাপালিক ওই মা কালীকে এনেছিল, যে মা কালীর বেদিটা আছে এখনো। সেই মা কালী যখন বসতি হয়ে গেল, এই ধারে ব্যানার্জিরা এলো, ওই ধারে মুখার্জিরা এলো, তখন মা কালীকে কেউ পুজো করতো নাই। তখন একটা শুধু দেবীর মতন ছিল তো, যে এত জাগ্রত ঠাকুর জানতো না। তখন ওই কণ্ঠমাসাকে স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে অনেক পরে কণ্ঠমাসায় আসে, গ্রামটা আসার পর অনেক পরে আসে কণ্ঠমাসায়। তারপর কণ্ঠমাসাকে স্বপ্ন দেয়, তখন ওই মা কালী যায় ওখানে। এই পুকুরটা তখন বিভিন্ন গ্রাম যখন বসবাস আসে, তখন
বাড়ির সামনে একটা ডোবা কিংবা পুকুর কাটায় আর কি। হ্যাঁ, তখনকার দিনে যেগুলো পুরনো গ্রাম সেখানে পুকুর থাকবেই, পুকুর না থাকলে হবে না। সেই পুকুরের থেকে আগে জল খেতেও আমি শুনেছিলাম, ব্যবহার করতো, চান করতো। কিন্তু এখন সেই পাইপ লাইন হয়ে গেছে, জলের পাইপ লাইন হয়ে গেছে, ঘরে ঘরে সাবমার্সেল হয়ে গেছে, তখন এখন আর এই পুকুরের জল ইউজ করে না। এই হচ্ছে সেই জায়গা। একটু চলুন সামনে যাই। গ্রাউন্ডের লেভেলে ছিল, তখন এখন এই উঁচু বেদি করে দেওয়া হয়েছে। উপরে করে দেওয়া হয়েছে। ওপাড়ার যে মা কালী, যতই ঝড় হোক আর জল হোক আর এই হোক, বিজয়ের দিনে এখানে একবার নামাতেই হবে। এখানে ওপাড়ার কালীটা এখানে নামাতে হবে, কারণ এখানকার কালী মা যে পড়ে ওখানে গেছে, এখানকার কালী ওখানে গেছে। ওই কাপালিক প্রতিষ্ঠিত। হ্যাঁ, সেই কাপালিক সন্ন্যাসী প্রতিষ্ঠিত এই কালী। তিনি তো নরবলিও দিয়েছেন। নরবলি দিয়েছি কিনা বলতে পারছি না, তবে মাছ বলি হয়। আপনি আসুন এদিকে। হ্যাঁ, মাগুর মাছ বলি হয়। মাগুর মাছ যে কাপালিক ছিল উনি বলি দিতেন। কাপালি ঠাকুর ছিলেন। হ্যাঁ, উনি কি বলি দিতেন নরবলি? না, নরবলি আমরা দেখিনি দিনকে। শুনেছেন কি? হ্যাঁ, শুনেছি, শোনা কথা। আপনার এরকম নাম আমরা কি? কিছু নরবলি দেখিনি, কিছু না। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আন্নময় মুখার্জি। আচ্ছা, বেশ। আপনি ওই গ্রামেরই বাসিন্দা? এই বাসিন্দা। এই মন্দির নরেন্দ্র চক্রবর্তী করেছিলেন। মন্দিরটি ছিল পুরনো, সেই পুরনো নরেন্দ্র চক্রবর্তী করেছিলেন। তবে গ্রাম বলতে এরকম যেরকমটা আমরা বুঝি যে মাটির বাড়ি থাকবে, সেই রকম কিন্তু আর মাটির বাড়ি এখন আর নেই। মাটির বাড়ি নেই, প্রধান কারণ হচ্ছে মাটির বাড়ি তখন থাকলে খুব সুখ মাটির বাড়িতে থাকা। মাটির বাড়ি শীতকালে গরম হয় আর গ্রীষ্মকালে ঠান্ডা থাকে। হ্যাঁ, কিন্তু সেই মাটির বাড়ি রাখা মানে বাড়ুই বলে, যারা মাটির ছাউনি করে তাদেরকে বাড়ুই বলে। তো বাড়ুই পাওয়া যায় না। তারপরে এখনকার যে ধান হয়, সেই ধানটা মেশিনে কাটানোর ফলে বড় বড় খড়ও পাওয়া যায় না। খড়ের ছাউনি ছিল তো, এর ফলে মাটির বাড়ি এখন কেউ রাখতে চায় না। কিন্তু মাটির বাড়িতে দারুণ সুখ ছিল একসময়। বেশ, চলুন আমরা এদিকে যাই একটু। চলুন আমরা দুপুর পায়ে একটু যাই। আচ্ছা, এই হচ্ছে মনসা মন্দির। ধবনী গ্রাম, কিন্তু মাটির বাড়ি সেরকম চোখে পড়লো না। না, কোনো জায়গাতে মাটির বাড়ি নেই। এই যে এবারে হাঁড়ি পাড়া দেখতে। আচ্ছা, বেশ। গ্রামে মনসা মন্দিরটা খুব দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে। গ্রামের ভেতরে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই দিকটা তবু দু একটা মাটির বাড়ি দেখতে পেলাম। এটা বাগদিপাড়া চলে গেল। আচ্ছা,
এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কণ্ঠমশাইয়ের কাটানো মাঝ বয়সে। এটার নাম হচ্ছে নতুন পুকুর। আচ্ছা। আর একটা দুটো পুকুর কাটিয়েছিলেন, তখন ভবনী গ্রামে পুকুর বলে কিছু ছিল না, এই চান করার জন্য, সবাই জনসাধারণের ব্যবহারের জন্য। উনি কিন্তু মাছ খেতেন না। আচ্ছা। কণ্ঠমশাই কিন্তু মাছ খেতেন না, কিন্তু জনসাধারণের সুবিধার জন্য এই পুকুরটা কাটিয়েছিলেন। এটা জমিদার বাড়ি নয়, এটা একসময় এই সময় বনেদি হ্যাঁ হ্যাঁ পরিবার। অনেকদিন অনেক রোজগার করতো তখনকার দিনে। হুম। তখন এই দরজাটা দিয়ে ঢুকতে হয় না? পুরোনো আমলের দরজা, শতাব্দী প্রাচীন। আর এই হচ্ছে সেই বনেদি বাড়ি। এটা মুখার্জিদের বনেদি বাড়ি বলতে পারি তো? হ্যাঁ, মুখার্জিদের বনেদি বাড়ি। তখনকার দিনে অনেক ব্যবসা ট্যাবসা করতো এরা। হুম। এরা ছিল ছোট বাড়ি, আর আমরা ছিল বড় বাড়ি। আচ্ছা। দেবব্রুশ 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে এরা ছোট বাড়ি, আর নীলকণ্ঠ, বামাচরণ, নীলকণ্ঠের বাবা, এরা ছিল বড় বাড়ি। জানলার উপরে কি সুন্দর কারুকাজ। কারুকার্য আছে, ওটার দাবান্তি কারুকার্য ভর্তি। একসময় দালানটা স্ল্যাবটা ভেঙে করা হয়েছে, ঢালাই করা হয়েছিল। আমরা ঢুকছি পুরোনো বাড়িতে। এই যে কড়িকাঠ, পুরোনো দিনের কড়িকাঠের ছাপ। কেউ একজন এই বাড়ির ভেতরে থাকে না? হ্যাঁ, পুরোনো আলমারি দেখতে পাচ্ছি, পুরোনো ট্রাঙ্ক। রহস্যময় পুরোনো বাড়ি। রহস্যময় ভুতুরে বাড়ি বলবো না পুরানো বাড়ি, কোনটা বলবো, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? পুরনো যারা বংশধর, তাদের প্রেতাত্মা ঘুরে বেড়ায় এখন এই বাড়িতে। একজন রান্না করতে এসে ভয় খেয়েছিল। আচ্ছা। হ্যাঁ, একজন উড়িয়ে রান্না করছিল, মানে এ বাড়ির যে বংশধররা সব আছে, এটা সাইডে সাইডে বাড়ি করেছে, কিন্তু এই বাড়িটাতে কেউ ইউজ করে না। হ্যাঁ, এবং দেখুন একটা বৈশিষ্ট্য এই বাড়িটার, কত লম্বা করিডোর দেখেছেন? এত বড় লম্বা করিডোরের কি প্রয়োজন হয়েছিল? পুরো বাড়িটা জুড়ে এই যে সামনের অংশে লম্বা যে করিডোর একটা দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছেন? ভিতরে অনেক হাঁড়ি কুড়ি রয়েছে, পুরনো চেয়ার, ওই যে কুলুঙ্গি, আর কুলুঙ্গির পাশে একটা হ্যারিকেনও দেখতে পাচ্ছি। দুটো হ্যারিকেন রয়েছে পাশাপাশি। গরমের দিন হ্যাঁ, রাত্রে তখন ওই 9:30-10টা বাজবে, আমি শুধু ওই মাদুরটা নিয়ে, সে চাদর নিয়ে পরে উঠে গেলাম। হ্যাঁ, উপরে উঠে গিয়ে মাদুরটা পাতলাম, পেতে আমি চুপচাপ বসে আছি, কিন্তু
বসার পর একটু শোলাম, শোয়ার পর একটা বিরাট আওয়াজ উঠলো। ওই যে নাকুজের নাম গাছ, আম গাছটা আছে না, ঝড়ের মতন আওয়াজ না? ঝড়ের মতন একদম দুম করে একদম। আমার তার এই বাঁদর এসছে রে। ডাল থেকে মনে হ্যাঁ, হয় পড়লো নাকি? বাঁদরগুলো কিন্তু খুব জ্বালা আরম্ভ করেছে। তো ঠিক এই যে গার্নিশটা আছে ওইখানে, আমি ওইখানটায় বসে আর এই গার্নিশটার কাছে পুরো একদম এসে পরে দেখলাম 4টি হাত তার। হ্যাঁ, আর বিভক্ত চোখগুলো কিন্তু আগুনের মতো জ্বলছে তার। আর খালি এই মেয়েটার দিকে, ওই কানিসটার দিকে এমনি করে মাথা নিচু করে দুলছে একদম, এইভাবে করে এইভাবে দুলছে আবার ওপরে উঠে গেল। ওপরে উঠে গিয়ে আমি কিন্তু বসেই আছি, আমি রঙ্গটা দেখছি। বলছে, আমি শুধু বলেছি জয় তারা, জয় মা কালী, যেমনি বলেছি আর আমার দিকে তাকাটা মানে তাকিয়ে আছে। হঠাৎ দেখছো মাথাটা এইভাবে এইভাবে নিচু করে দিল। নিচু করে দিয়ে একটা মানে কিরকম একটা ঝড়ের মতন এলো, দিয়ে গেল সঙ্গে সঙ্গে। না আমি শুনেছিলাম যে একটা ঠাকুর এখানে রান্না করতে এসেছিল, সে মাংসর গন্ধ পেয়েছিল রাত্রে। হ্যাঁ, বুকের উপর বসে, হ্যাঁ, বুকের উপর বসে, মানে যে ইয়ে করতে পারবে না, সহ্য করতে পারবে না, সে মারা যাবে। যদি হার্ট দুর্বল, কে ছিল ওটা? শুনুন, এখানে শোনা যায় যে আত্মা আছে এখানে, একজন তো অনেকেই ভয় খেয়েছে। মাইমা, তোমার মাইমা তো মারা গেছিল সে হ্যাঁ। আগুনে পুড়ে নাকি? এনার পরিচয় কি এই ভদ্রলোকের? বীরেন্দ্রনাথ ব্যানার্জি, এখানকার ভাগ্নে, সম্পর্কে ভাগ্নে হয়। আচ্ছা, হ্যাঁ, এর মায়ের অনেক দূরে বিয়ে হয়েছিল ইউপিতে। হ্যাঁ, তো ওখানে আর যায় না এরা। আমাদের পুকুর বাড়ি হচ্ছে বেচিয়া, হুগলি জেলা। তা আপনি এইখানে এই অবস্থায় থাকেন, হ্যাঁ, নির্জন এবং একদম নির্জন। আমি ওসব ভয় টয় খাই না, এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? একাই। একা কি আপনি এখানে থাকেন? ওর একটা ভাই থাকে, ভাই আর ভাইটা একটা জিনিস, আমরা যখন, আপনি এখানে রাত্রে 11টার সময় কি 10টার সময় আপনি সিঁড়িতে উঠে আসুন, মনে করবেন পেছনে কেউ আসছে আমার। আচ্ছা, মানে তার আওয়াজ পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়। বেশ, ঠিক আছে। যাই হোক, সাবধানে থাকবেন, হুম। নির্জন বাড়ি। চলুন, দেখুন, প্রয়োজন হলে রাম নাম জপ করুন। আর রাম নাম আমাকে উঠে একটু সকালে ঘন হলো অন্ধকার, সিঁড়ি দিয়ে আমরা নামছি। এদিকে একটা রাস্তা চলে গেছে ছাদের দিকে। বেশ রহস্যময় বাড়ি। এখানে এই সিঁড়িটা আবার কোথায় নেমে গেছে? নিচে? এই জায়গাটায়, এইখানটায় একটু আত্মহত্যা করেছেন। কোন জায়গাটায়? এই সিটটার বাড়িটার মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। সেই সময় আমি ড্রামে উঠে গিয়ে ওই মুঠি দিয়ে দড়িটা কেটে দিই। আচ্ছা, তারপর এইখানটায় একটা ওয়াল ছিল, ও কি করেছে, কেরোসিনটা ঢেলেছে, আগুন ধরে দিয়েছে। তারপর ওই গোটা শরীরটা পুড়ে গিয়ে তারপরও মারা যায়। আচ্ছা। আর এই আত্মহত্যা কিভাবে হয়েছিল? আত্মহত্যা আগেকার শুনেছি, ওই জাহাজ ফাহাজ ধরতো ওই কলকাতায়, আচ্ছা, সেখানে একটা ডাক হতো। না, ও তখনকার ব্রিটিশের আমলে, ব্রিটিশের আমলে তখন ওই জাহাজ ডাক হতো, যে জাহাজের মধ্যে যা আছে হুম, এই পয়সা দিতে হবে, হ্যাঁ, নিট সেটা নিত। যেখানকার যে মালিক, এই প্রথম আদি,
তৈলক্য মুখুজ্জে নাকি? তৈলক্যনাথ মুখার্জি। হ্যাঁ, তারপর একবার ডাক হলো, সে ডাক দিয়ে এসে পরে দেখলো যে নুন, জাহাজটার মধ্যে নুন আছে, খালি নুন। তো সেটাতে এমন লস হলো, সেই লসটাকে কিছুতেই আর মানে Make up করতে পারলো না। মেকআপ করতে পারলো না। তখন ওই এসে পড়ে এখানে ওই আত্মহত্যা করেছিল। হ্যাঁ, তার নাম কি ছিল? হ্যাঁ, তার যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো তার নাম? তৈলক্যনাথ মুখার্জি। আচ্ছা, এই ঘরের ভেতরে? হ্যাঁ, এই নিচেটাই এদারে কিন্তু এই হিসাব মতো দেখতে গেলে রিসেন্টলি আমাদের কি দেখি একটু আলো দেখো। নিচে নামা যায়? ঘর আছে নাকি? ও আচ্ছা, এখানে ঘর আছে এবং এখানে একটা দরজা লাগানো আছে। এই ঘরটা কি মাটির নিচে? হ্যাঁ, এই ঘরটা কি মাটির নিচে? মাটির নিচে নয়, ওইদিকে আছে। ওইদিকে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি, চলো। ঠিক আছে, ধন্যবাদ। রহস্যময় ঘটনাবহুল বাড়ি। তাহলে গণেশবাবু, এই যে পুরানো বাড়িটা তো মুখার্জিদের, যেটাকে আপনি ছোট বাড়ি বলছেন, তো এর একটা মর্মান্তিক ইতিহাস তো জানতে পারলাম। শতাব্দী প্রাচীন বাড়ির মর্মান্তিক ইতিহাস শুনে মনটা ব্যথিত হয়ে উঠল। এবার আমরা যাব কুনুর নদীর তীরে অবস্থিত শ্মশানের দিকে। এই হচ্ছে কুনুর নদী, বয়ে চলেছে ওইদিকে শ্মশান। দর্শক বন্ধুরা, এবার আমি চলে এসেছি ধবনী শ্মশানে। এই হচ্ছে কালী মন্দির আমার ডান পাশে, আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই শ্মশানের, অনেক গাছগাছালিতে ভরা। ছোট্ট একটা নাট মন্দির।